পুলিশের উপর হামলাকারী ও ফ্যাসিবাদের দোসর গণজাগরণ মঞ্চের মুখপাত্র লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে ধর্ষণ বিরোধী পদযাত্রা থেকে পুলিশের উপর হামলা চালানো হয়। এতে রমনা বিভাগের সহকারী কমিশনার আব্দুল্লাল মামুন, উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম, 2 নারী পুলিশ সদস্য এবং 3 জন পুরুষ কনস্টেবল আহত হন। এবার আর ছাড় নয়, অবশেষে গ্রেপ্তার হচ্ছে শাহবাগী লাকি, নেওয়া হবে রিমান্ডেও। দেশ ও জাতির এই শত্রুকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে উত্তাল গোটা দেশ। বিশেষ করে ঢাবি ও জবিতে চলছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ মিছিল। গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কার উস্কানিতে এই শাহবাগীরা এখন পুলিশদের উপর আক্রমণ করে? কার উস্কানিতে এখন নারীবাদী সেজে আন্দোলন করছেন? কার উস্কানিতে নতুন করে একজন ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন, সেটা জাতিকে জানতে হবে। শাহবাগের একটাও, যারা 13 সালের শাহবাগী আন্দোলন করেছে, একটি গাইস, এতক্ষণ দেখলেন আজকের ভিডিও শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের ভিডিও শিরোনাম দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। লাকি আক্তারের প্রতি যে প্রতিক্রিয়া মাঠে দেখা যাচ্ছে, সেটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার বলে মনে করি। আমি আজ সকালেই নিজেই তাকে নিয়ে একটা ভিডিও করেছি। আমি বেশ কঠোরতার সাথে তার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছি। আমি মনে করি আমাদের এই সতর্ক থাকা দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, গতকাল তিনি যা করেছেন তার জন্য কি তিনি গ্রেফতার হতে হবে এমন কোনো অপরাধ করেছেন? যদি তা না হয়ে থাকে, গতকালই রাতে, গভীর রাতে যে মিছিলটা হয়েছে তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করার দাবিতে বেশ গভীর রাতে, সেটা কেন? ইনফ্যাক্ট আমি গতকাল লাকি আক্তারকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটা তার আগে রেকর্ড করেছি, ফলে ওই মিছিলটা আমার চোখে পড়েনি, পড়লে আমি সেখানে এটা যুক্ত করতাম। মানে লাকি আক্তারকে গ্রেফতার করতে হবে এক্ষুনি, এটা অত্যন্ত ভুল একটা দাবি, অন্যায় একটা দাবি। লাকি আক্তার গতকাল যা করেছেন, যা বলেছেন, সেটা নিয়ে ক্রিটিক যে জায়গায়, লাকি আক্তারকে আমাকে চিনে রাখতে হবে, এটা আমি এখনও মনে করি। উই মাস্ট। কারণ তার শেখ হাসিনার সময়কালীন অ্যাক্টিভিজম, বিশেষ করে ইন দ্য টার্মিনাল স্টেজ, সারা দেশ যখন ম্যাসাকার করছেন শেখ হাসিনা, সে সময় এবং তার পরবর্তী সময়ে তার যে পরিস্থিতি, তিনি যা করেছেন, সেটার ভিত্তিতে এই কনটেক্সটে তিনি এখন যা করছেন তাতে তার প্রতি সন্দেহ করার কারণ আছে, এবং এই প্রশ্নগুলো আমরা তাকে করব, তাকে প্রশ্নবিদ্ধও করব। কারণ তার বক্তব্যকে জাস্ট একটা ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বা এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, প্রতিবাদ করছেন, সেভাবে দেখব না। কিন্তু এই বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি কোনো ফৌজদারি অপরাধ করেননি, সুতরাং তার গ্রেফতার দাবি করা একেবারেই অন্যায়। এই চাপ সরকারের উপরে তৈরি করা অন্যায়, ইভেন স্ট্র্যাটেজিকলিও ভুল আমি মনে করি। লাকি আক্তার গ্রেফতার হলে তিনি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারি। আমি সেই কারণে বলছি না, আমরা তার অধিকারের পক্ষে বলছি, কিন্তু আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতেও যদি কেউ চিন্তা করেন তার গ্রেফতার তাকে এখন আবার স্টার বানাবে, সো এটার কোনো দরকারই ছিল না। কিন্তু সেটাও সরিয়ে রেখে বলছি, আমরা কারো প্রতি অন্যায় কিছু করবে না, হতে পারে না। আমরা শেখ হাসিনারও ন্যায় বিচার চাই, আমি চাই, এবং আমার সেই রেকর্ড আছে 5 তারিখ, আপনাদের অনেকের মনে আছে, আমি আমার প্রথম ভিডিওতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, তারপরেও আবার বলেছি, আওয়ামী লীগের প্রতিষ্ঠান, ব্যক্তি, বাসস্থান কোথাও হামলা করা যাবে না। আওয়ামী লীগের লোকজন কোর্টে হামলা শিকার হয়েছেন, প্রতিবাদ করেছি, তীব্র গালি খেয়েছি। আমি জানতাম এগুলো বললে গালি খাবো, বাট আমি সেই জায়গা থেকে সরে আসিনি। ঠিক একইভাবে কারো কোনো অপরাধ যদি হয় তার জন্য ন্যায় বিচার আমরা চাইবো। এটা বলে উনি কোনো অপরাধ করেননি, কিন্তু এটাও সত্য, আমি এটাও বলেছি, এটাও মনে করি,
কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের সাথে তারা জড়িত আছেন কিনা সরকার তার রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এটা করবে। কারণ আমরা এমন একটা ভলেটাইল সিচুয়েশনে আছি যেখানে আওয়ামী লীগ তো আছেই, ভারত আছে, এই সরকারকে ডিস্টেবিলাইজ করার সব রকম চেষ্টা করবে। কেউ কেউ রাইটলি বলেন যে সোকল্ড শাহবাগ, সোকল্ড গণজাগরণ মঞ্চের মতো কিছু করে যে পলিটিক্যাল ক্যাপিটাল তৈরি করার সুযোগ হয়েছিল, সম্ভব হয়েছিল, সেই ক্যাপিটাল শেষ বহু আগেই, সেটা আর সম্ভব হবে না। সেটা যদি সম্ভব নাও হয়, কিছু ডিসরাপশন, কিছু প্রবলেম তৈরি করা যেতেই পারে। সুতরাং এই ব্যাপারগুলোতে সরকারকে সতর্ক হতে হবে। আমি বলেছি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো চোখ কান খোলা রাখতে হবে, কোথাও না কোথাও কোনো স্যাবটাইজ তৈরি করা, এমন কিছু তৈরি করা যাতে পুলিশের অ্যাকশন নিয়েও তীব্র সমালোচনা হতে পারে। গতকালকে পুলিশের অ্যাকশন নিয়ে আমি কথা বলেছি। সো এগুলো খেয়াল রাখতে হবে। এর চাইতে একটা জঘন্য আলাপ এখন মাঠে আসছে, সেটা হলো জবাই কর স্লোগান, যেটা এক সময় শাহবাগে হয়েছিল। আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম। তখন শিবিরকে জবাই করার, জামাতকে জবাই করার কথা বলা হচ্ছিল, রাজাকারকে জবাই করার কথা বলা হচ্ছিল। এই জবাইয়ের রাজনীতির বিরুদ্ধে আমি কিছুদিন আগে ছাত্র দলের জায়গা থেকে, ছাত্র দলের একটা জমায়েত থেকে শিবিরকে জবাই করার আলাপ তোলা হয়েছিল খুলনা ইউনিভার্সিটির কুয়েটের ঘটনার পর। সেটারও প্রতিবাদ করেছি। এই দেশে শিবির জামায়াতের সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে। আমি তাদের রাজনীতির খুব ঘোর বিরোধী, কিন্তু তাদের প্রত্যেকটা রাজনৈতিক অধিকারের পক্ষে আছে। আমার এন্টায়ার সময়টাতে যে কেউ ফলো করলেই দেখবেন। সো কোনো জবাইয়ের রাজনীতি আর হবে না, বাংলাদেশে হতে পারে না। শাহবাগে যারা গেছেন, শাহবাগে শেখ হাসিনার ফ্যাসিজমকে ওই সময় পুষ্ট করতে যারা রোল প্লে করেছেন, লাকি আক্তার তাদের একজন, আমি নিশ্চয়ই মনে করি। সেই অপরাধেরও জন্য জেনারেলি একটা ট্যাগ দেয়া এবং তাকে হত্যাযোগ্য করে তোলা এক বীভৎস ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। এটা বর্বরতা, এটা আরেক বর্বরতা। আমি অনেক সময় বলি যে আমরা চারপাশে এখন দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাকে কেউ কেউ ফ্যাসিস্ট বলেন, উইচ আই ডিসঅ্যাগ্রি, তারপর ধরে নিলাম তর্কের খাতিরে, তাকে সরিয়ে সেইটার জায়গায় নিজের ফ্যাসিজম, নিজের ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাইছি না। এটাই অনেকে করছেন। শেখ হাসিনার ফ্যাসিজম সরিয়েছি কারণ আমি আমার ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাই। বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের ভূমি হতে আমরা দেব না, অ্যাটলিস্ট চেষ্টা করব। শেখ হাসিনার সময়ও করেছি, এখনও করব। সুতরাং বাংলাদেশে জবাই করার রাজনীতি, সেটা শাহবাগী ট্যাগ দিয়ে হোক, যেহেতু এখন যারা ওই সময়ে শাহবাগের বিরুদ্ধে ছিলেন, আর এখানে একটা কথা একটু বলে রাখাও ভালো, যেভাবে জেনারেলাইজ করা হচ্ছে, এটা আমরা একটা সময় গিয়ে তো আসলে বোঝা গেল যে আওয়ামী লীগ এটাকে ব্যবহার করেছে তার ক্ষমতা ধরে রাখার স্বার্থে, তার ফ্যাসিবাদকে চাপিয়ে দেওয়ার স্বার্থে। কিন্তু যুদ্ধাপরাধ এবং ওই সময় মানবতা বিরোধী যেসব অপরাধ হয়েছিল তার বিচার আওয়ামী লীগাররা শুধু চায় নাই, যে কেউ চেয়েছেন, আমরাও চেয়েছি। সেই বিচারটা ন্যায় বিচার হওয়া দরকার ছিল। যে বিচারটা হয়েছে সেই বিচারটা ন্যায় বিচার হয়েছে কিনা একটা সিরিয়াস প্রশ্নবিদ্ধ ব্যাপার, হয় নাই। অনেক ক্ষেত্রে অনেক ব্যত্যয় হয়েছে, কিন্তু যুদ্ধাপরাধীদের ন্যায় বিচার হোক এটা আমরাও তো চেয়েছিলাম, অনেকে চেয়েছিল। সুতরাং এর মানে এই না গণজাগরণ মঞ্চকে ডিনাউন্স করার সাথে ওই সময় আমাদের সবচেয়ে ভালনারেবল টাইমটাতে যে মানুষগুলো ক্রাইম করেছিলেন, ক্রাইমের সাথে জড়িত ছিলেন, তাদের বিচার চাওয়া থেকে মানুষ সরে গেছে, ৭১ মুছে গেছে। আমরা ধারণা করতে পারি এখন শাহবাগী ট্যাগ দিয়ে জবাই করার খায়েশ কাদের হয়, এটা করা যাবে না, এটা আমরা হতে দিতে পারি না। বাংলাদেশে একটা গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক দেশ হবে, অন্তত আমি বা আমরা অনেকে যারা আছি, যারা চাই আমরা তাদের সেইভাবেই বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রত্যেক ক্রিমিনালও ন্যায় বিচার পাবেন। ন্যায় বিচার পাওয়া ডাজন্ট নেসেসারিলি মিন তিনি মুক্ত হবেন। ন্যায় বিচার পাওয়া মানে তার মৃত্যুদণ্ডও হতে পারে। শেখ হাসিনার ন্যায় বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ডও হতে পারে, কিন্তু সেটা একটা ন্যায় বিচার, জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে হতে হবে। সেটা সেইভাবেই হতে হবে, সেটা সেইভাবেই দেখতে চাই। সেই জন্য কেউ নিজে পিটিয়ে মেরে ফেলছি, কেউ সরকারি বাহিনীকে দিয়ে, সরকারি বাহিনী যখন অনেককে খুন করছে সো কল্ড ক্রসফায়ার বা এনকাউন্টারের নামে, প্রত্যেকটা জিনিসের তীব্র বিরোধিতা করেছি বছরের পর বছর, অন্তত ১.৫ দশকের আমার ট্র্যাক রেকর্ড আছে। সো আমরা ওই প্রতিবাদও করব। এবং আমি মনে করি লাকি যা করেছেন, লাকির এই যে বেশ সমালোচনার কাজগুলোর প্রতিক্রিয়ায় যেভাবে এখন প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, সেটা আসলে র্যাদার
তার এই যে ধরনের আচরণ, যেটাকে আমরা সমালোচনা করি, সেই সমালোচনাগুলো মুছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা এই ধরনের তীব্র প্রতিক্রিয়া, অন্যায় প্রতিক্রিয়া, অসভ্য প্রতিক্রিয়া কোনোভাবেই দেখাবো না, এবং এই ধরনের ন্যূনতম যে কোনো ঘটনা ঘটার প্রবাবিলিটি থাকলে আমরা নিশ্চয়ই লাকি আক্তারের পক্ষে থাকব। এবার একই সাথে আমি তাকে নিয়ে যে ক্রিটিক করেছি আজ সকালে, আমার সেই ক্রিটিক বলবৎ আছে, বলবৎ থাকবে, এবং তাদের মতো মানুষকে আমাদের ক্রিটিক্যালি দেখতে হবে, মনের মধ্যে তাদের এই ব্যাকগ্রাউন্ড, কনটেক্সট সব কিছু নিয়েই বিচার বিবেচনা করতে হবে। তাদের কথাকে কিভাবে নেব সেটার উপরে ডিপেন্ড করবে। আবারও বলে শেষ করি, এই কথার জন্য তিনি কোনোভাবেই গ্রেফতার হওয়ার মতো কাজ করেননি, আর হত্যাযোগ্য হতো বিভৎস ব্যাপার। কেউই পৃথিবীতে কোনো মানুষকে দিয়ে হত্যাযোগ্য নন, কেউই কোনো কারণেই জনগণকে দিয়ে জবাই হয়ে যাওয়ার মতো নন। শেখ হাসিনাও নন, শেখ হাসিনারও বিচার চাই। সেই তুলনায় লাকি আক্তার তো আসলে কিছুই নয়। আবারও শাহবাগ জেগে ওঠার চেষ্টা করছে। শাহবাগের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতা, বিশেষ করে ইসলামপন্থীরা পাল্টা জেগে উঠছে। শাহবাগকে আর বাংলাদেশে কায়েম হতে দিবে না। লাকি আক্তার গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল, সোশ্যাল মিডিয়াও উত্তাল। এখন এই শাহবাগের মূল ভিকটিম যেহেতু ছিল জামাত শিবির, শাহবাগের মধ্য দিয়েই তো হাসিনার ফেসিজম এস্টাবলিশড হয়েছিল। মাহমুদুর রহমান লিখেছিলেন শাহবাগে ফেসিবাদের পদধ্বনি, সেটাই হয়েছে। এবং সেই ফেসিবাদের সবচেয়ে বড় ভিকটিম জামাত শিবির। এই কারণে সেই ফেসিজম বিলোপে বা ফেসিজমের পতন ঘটাতেও সবচাইতে বেশি রক্ত দিয়েছে এবং সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। তো এখন আবার সেই ফেসিজমের মূল ইনগ্রেডিয়েন্টস শাহবাগ কায়েম হওয়ার চেষ্টা করছে নতুনভাবে। এর বিরুদ্ধে সবচাইতে কঠিন অবস্থানও নিচ্ছে ইসলামী ছাত্র শিবির। এই শাহবাগ কায়েমের বিরুদ্ধে কিংবা লাকি আক্তারদের মুক্তির দাবিতে নানান শ্রেণী পেশার মানুষ, এমনকি বিএনপির ডানপন্থী বুদ্ধিজীবীরাও জেগে উঠছে। কিন্তু বেসিক্যালি এই মূল কনসার্নটা কিন্তু শিবিরের। জামাত ওইভাবে রাজনীতি করতে পারছে না বা তাদের যোগ্যতার ঘাটতি আছে, অথবা শাহবাগকে ট্যাকেল দেওয়ার মতো সক্ষমতা বা যোগ্যতা জামাত রাখে না, কিন্তু শিবির কিন্তু এটা করছে। তো দর্শক, শিবিরের সাথে সুর মিলাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ সহ 24-এর বিপ্লবের অনেক নায়কেরা। বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ শাহবাগকে সতর্ক করে দিচ্ছেন এবং শিবিরের সাথে বা শাহবাগ বিরোধী শক্তির মধ্যে হাসনাত আব্দুল্লাহ থাকবেন। নাগরিক পার্টি সবাই থাকবেন তা না, নাগরিক পার্টির ডিফ্যাক্টো লিডার মাহফুজ আব্দুল্লাহরা কিন্তু ঘুরিয়ে ফিরে শাহবাগের পক্ষে, কিন্তু হাসনাত আব্দুল্লাহরা ঠিকই শাহবাগের বিরুদ্ধে থাকবেন শিবিরের সাথে, এটা স্পষ্ট। হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। দর্শক, লাকি আক্তাররা তার গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল। এরপরে আবার কাদেরকে নিয়ে দেখলাম যেন মিছিল করে। একে কেন ধরে না? লাকি আক্তারকে গ্রেপ্তার করতেই হবে, অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমি বিশ্বাস করি গ্রেপ্তার করবে, নইলে পরিস্থিতি জটিল হবে। এখন এরা দেখাতে চায় এরকম যে ধর্ষণ বিরোধী মিছিল করায় নারী নেত্রী গ্রেপ্তার, এই প্রচারণা চালাতে চায়। এগুলো তো আমরা বুঝি, কিন্তু না, এদেশের জনতা, এদেশের প্রচারকরা, অ্যাক্টিভিস্টরা সচেতন। তারা মব ক্রিয়েট করতে চাচ্ছে এবং সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছে, বরং ধর্ষণ বিরোধী আন্দোলনকে আরো বিতর্কিত করতে চাচ্ছে, হাসিনার ফায়দা লুটতে যাচ্ছে। দেখেন, এই যে লাকি আক্তার, একে তো খেয়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট যে লাকি আক্তার একজন রাজাকার। যারা 24-এ হাসিনার পক্ষে ছিল, 24-এর বিপ্লবে, তারাই নতুন রাজাকার, কারণ নতুন স্বাধীনতার বিরুদ্ধে ছিল তারা। লাকি আক্তারকে ধরার জন্য এটাই যথেষ্ট। লাকি আক্তার ফেসবুক পোস্টগুলো দেখেন, কিভাবে শেষের দিকে এসে অগাস্টের শুরুতে একটু মৃদু প্রতিবাদের চেষ্টা করেছিল, কিন্তু বেসিক্যালি ওভারঅল লাকি আক্তার হাসিনার পক্ষে ছিল এবং ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পরে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে নানান ধরনের তৎপরতা চালাচ্ছে। অতএব এই লাকি আক্তারকে গ্রেপ্তার করতেই হবে। শাহবাগীদের সতর্ক করে হাসনাত আব্দুল্লাহ একটা কঠিন বার্তা দিয়েছেন এবং শিবিরের সভাপতি, এর আগে সাদিক ক্যান থেকে শুরু করে
সে এক্স শিবির প্রথম এ বিষয়ে সোচ্চার হয়েছে। শাহবাগ কোনো ট্যাগ নয়, ফ্যাসিবাদের প্রতীক। শিবির সভাপতি শাহবাগ কোনো ট্যাগ নয়, ফ্যাসিবাদের প্রতীক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম। অতএব এই ফ্যাসিবাদের প্রতীক কি কিছুতেই আর কায়েম হতে দেয়া যাবে না, এদেরকে কোথাও দাঁড়াতেই দেয়া যাবে না। ছাত্র জনতা সেটা নিশ্চিত করবে। ফেসবুক পোস্টে শিবির সভাপতি লেখেন, শাহবাগ কোনো ট্যাগ নয়, ফ্যাসিবাদের প্রতীক। বিচার চাই না ফাঁসি চাই, এই থিওরির মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল শাহবাগী গোষ্ঠী। তারা আদর্শিক হেজিমনি দিয়ে দেশে ইসলামোফোবিয়া এবং আবহমান সম্প্রীতির সমাজে হিংসা বিদ্বেষ ছড়িয়েছে। হাসিনাকে গডমাদার অব ফ্যাসিজম হিসেবে তৈরি করেছে। শাপলা গণহত্যা, আল্লামা সাঈদী রায়ের প্রেক্ষিতে গণহত্যার মূল পরিকল্পনা ছিল এরাই। অতএব এই শাহবাগীদের বিচার হতে হবে, এই শাহবাগীদেরকে ধরতে হবে। এরা কত বড় সাহস, এরা আবার জেগে ওঠার চেষ্টা করছে, এদের বিচার করতে হবে। শাহবাগে তৈরিকৃত ফেসিবাদী পাটাতনে দাঁড়িয়ে হাসিনা জুলাই সহ যত গণহত্যা চালিয়েছে এর দায় অবশ্যই এদের নিতে হবে। আমরা ফেসিবাদের দালালদের ন্যায় বিচার চাই। শিবিরের বিষয়ে খুব সোচ্চার। দর্শক, এই শাহবাগীদের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্ট দিয়েছেন শিবিরের সাথে সুর মিলিয়ে, বা শিবির সভাপতির আগেই হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্ট। যদিও লাকি আক্তার বা শাহবাগের বিরুদ্ধে এক্স শিবির সর্বপ্রথম কলম ধরেছে। অ্যাক্টিভিস্ট এবং বুদ্ধিজীবী মোহাম্মদ ইশরাক সর্বপ্রথম এই বিষয়ে সোচ্চার হয়েছেন এবং তার অ্যাক্টিভিজমের সূত্র ধরেই আরো অনেকে এই বিষয়ে সোচ্চার হয়েছে। হাসনাত আব্দুল্লাহ লেখেন যেটা ফেসবুক পোস্টে, শাহবাগ একদিনে গড়ে ওঠেনি, এককভাবে কেউ শাহবাগ গড়ে তোলেনি। শাহবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক কর্মী, বিদেশি এজেন্ট, রাজনীতিবিদ ও ক্রীড়াবিদরাও। দেখেন এখানে একটা কথা বলি, এই যে রাজনীতিবিদ বলেছেন না, বিএনপি ছাত্রদল কোন পক্ষে? এরা শাহবাগের পক্ষে। এরা তো নতুনভাবে শাহবাগী বয়ান সব এনেছে, যেটা হারিয়ে গিয়েছিল 24-এর বিপ্লবের ফলে। সেই বয়ান আবার রাজনীতিতে বিএনপি এনেছে। আর বিএনপি তো 2013 সালে শাহবাগে ছিল, শাহবাগে গিয়েছিল। বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল যে বিএনপি ক্ষমতা আসলে মানবতা বিরোধী অপরাধের বিচার করবে। কোন মানবতা বিরোধী অপরাধের বিচার? এই হাসিনা যাদের বিচার করেছিল তাদের কি? সালাউদ্দিন কাদের চৌধুরীদের বিচার করবে, কাদের মোল্লাদের, সাইদিদের বিচার করবে। এটা বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল শাহবাগে গিয়ে। ওই সময় সব পত্রিকায় আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা গিয়েছিলেন শাহবাগে। অতএব বিএনপি শাহবাগী, এই দায় বিএনপি এড়াতে পারে না। এই জন্য এখন বিএনপি বিব্রত, লজ্জিত যে শাহবাগের বিরুদ্ধে জনতা জেগে উঠেছে, আমরা না পারছি শাহবাগীদের পক্ষে বলতে, আবার আমরা নিজেরাই শাহবাগী কোন গ্যারাকলে পড়ে গেলাম। এটা হাসনাত আব্দুল্লাহ পারফেক্টলি অ্যাড্রেস করেছেন যে রাজনীতিবিদরাও কিন্তু ছিল। শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার, কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকু। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ। অতএব সেই শাহবাগকে শিবির সহ্য করবে না, হাসনাত আব্দুল্লাহরাও সহ্য করবে না বাংলাদেশে, এবং এদের বিচার নিশ্চিত করতে হবে। শাহবাগ কায়েমে যারা সচেষ্ট ছিল তাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত 15 বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। তাদের সমর্থনেই ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার মসনদে ছিল। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বিগত 15 বছরে সংঘটিত সব অন্যায়, অপকর্ম, গুম, খুন ও নিপীড়নে বিচার নিশ্চিত করতে চাই। আমরা আশা রাখি সবার প্রচেষ্টা তা সম্ভব হবে। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই জমিন ইনসাফ কায়েম হবে। জুলাই শহীদদের স্পিরিট রক্ষায় আমরা সদা জাগ্রত। পুনরাবৃত্তি করছি, বিগত শাসনামলে হওয়া সব অন্যায় ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এখন যদি এনসিপি দল হিসেবে ওই শাহবাগের বিরুদ্ধে দাঁড়াতে পারে তাহলে এটা একটা চমৎকার মুভ হবে। দল হিসেবে না দাঁড়ালেও, দল হিসেবে হয়তো মাহফুজ আব্দুল্লাহ দাঁড়াতে দিবে না, কিন্তু হাসনাত আব্দুল্লাহ দাঁড়াবেন, এটা আমরা জানি, এবং তার এই অবস্থানের উপর ইস্তেকামাত থাকবেন। হাসনাত আব্দুল্লাহদের স্পিরিট ক্লিয়ার। কিন্তু বিএনপি গ্যারাকলে পড়েছে। বিএনপি ঐতিহাসিকভাবে শাহবাগে ছিল। আপনি চিন্তা করেন, বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, এমনকি যে দাবিতে কাদের মোল্লার
রায় পছন্দ হয়নি শাহবাগীদের, তাকে ফাঁসি দিতে হবে। এই দাবিতে শাহবাগ কায়েম শুরু হয়েছিল, আর সেই দাবির প্রতি সমর্থন জানিয়েছিল বিএনপি। দেখেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দাবি, তখন ভারপ্রাপ্ত মহাসচিব ছিল ফখরুল, জনগণ রায় প্রত্যাখ্যান করেছে, সরকারের পদত্যাগ করা উচিত। মানে এই যে কাদের মোল্লাকে ফাঁসি দেয়নি, এটা ভালো হয়নি, জনগণ এটা প্রত্যাখ্যান করেছে, তার ফাঁসি দেওয়া উচিত ছিল। অতএব এই সরকার তোমরা চলে যাও, আমরা এসে কাদের মোল্লাকে ফাঁসি দিব, এই শাহবাগের দাবি মেনে নেব। ঠিক এইভাবে বলেছিল বিএনপি। অতএব বিএনপি শাহবাগী, শুধু নব্য শাহবাগী না, এরা পুরনো শাহবাগী। জাস্ট জনরোষে পড়ে এরা খোলস পাল্টিয়েছিল। 13 সালের পর থেকে 24 সাল পর্যন্ত বিএনপির খোলস পাল্টেছিল। এখন আবার সেই পুরনো খোলস শাহবাগী রূপ বিএনপি ধারণ করেছে। অতএব বিএনপি শাহবাগীদের পক্ষে। হাসনাত আব্দুল্লাহ আর শিবির শাহবাগ। মূল ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে একটা ব্যাপার আলোচনা করে নি। দেশে এখনো মব চলছে। পবিত্র রমজানে যখন আমরা গর্ব সহকারে বলি ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম শান্তির বার্তা দেয়, যে ধর্ম অন্যের উপরে জোর জবরদস্তি করে না, যে ধর্মে আকৃষ্ট হয়ে হাজার হাজার বছর ধরে মানুষ ইসলামের দিকে আসছে, ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ইসলামের সেই মায়া মমতা দেখেই মূলত ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছিল জনগণ। সেই ইসলামকে আমরা কি বিতর্কিত করছি? সেই ইসলামকে আমরা কি, সেই ইসলামের মান সম্মানকে আমরা কি ভুলণ্ঠিত করছি মবের মাধ্যমে? পবিত্র রমজানে মব চলছে। কদিন আগেই দেখলাম বেশ কিছু দোকানে ভাঙচুর করা হয়েছে, ভাঙচুর করে সেগুলো একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। দোকানের ভিতরে যারা ছিল তাদেরকে বেধড়ক পেটানো হয়েছে। আজকে আমরা দেখলাম লক্ষ্মীপুরে একজন বয়স্ক মানুষ দাঁড়িতে মেহেদি লাগানো, লাল রং করা এই ভদ্রলোক, মাথায় টুপি দেয়া, পাঞ্জাবি পরা এই ভদ্রলোক 10-12 জনের একটা দল নিয়ে মব তৈরি করলেন লক্ষ্মীপুর শহরে বিভিন্ন দোকানে 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 একটা লাঠি হাতে করে। এই ছবিটা দেখুন, লাঠি হাতে করে একজনকে দোকান থেকে বের করে নিয়ে এসে তাকে শাসানো হচ্ছে এবং প্রশ্ন করা হচ্ছে, আপনি কি মুসলমান? মুসলমান হলে রোজা রাখেন না কেন? এবং তাকে কান ধরানো হয়েছে, সেই বয়স্ক লোকটাকে কান ধরে উঠবস করানো হয়েছে, লাঠি দিয়ে মারতে যাওয়া হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এটা বেশ কিছু দোকানে ঘটানো হয়েছে। আর এক দোকানে গিয়ে বলা হয়েছে যে তোর দোকানে কোনো মুসলিম খরিদ্দার যদি আসে তাহলে তার কাছে বিক্রি করবি না, বলবি যে দোকানে বিক্রি করা যাবে না, যদি সেটা না করিস তাহলে তোর খবর আছে। এই যে ব্যাপারগুলো, এটা ইসলাম ধর্মে কোথায় এই ভদ্রলোক পেলেন কিংবা তার দলবল পেল, সেটা একটা বড় প্রশ্ন। মজার ব্যাপার যেটা বলছিলাম যে আমাদের গণমাধ্যমগুলো সেটা নিয়ে নিউজ না করে, সেটা নিয়ে প্রতিবাদমূলক নিউজ না করে কিংবা এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি মানুষ চাচ্ছে কিনা সেই ধরনের গণসচেতনতামূলক নিউজ না করে ওই ব্যক্তিকে ফলো করে করে ভিডিও করে চ্যানেলের কন্টেন্ট বানিয়ে শুধুমাত্র সেই ভিডিও, সে দোকানে যাচ্ছে, একে ধরছে ওকে ধরছে, কান ধরে উঠবস করাচ্ছে, একে ধমক দিচ্ছে ইসলামের দোহাই দিয়ে, সেই ভিডিও যমুনা টিভির মতো গণমাধ্যম হুবহু শুধুমাত্র ভিডিও প্রকাশ করছে, অর্থাৎ তাদের কোনো অনুসন্ধানী রিপোর্ট নেই। এই ব্যক্তির মতো ব্যক্তিদের যদি গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনা হয় তাহলে ইসলামের মান সম্মান ভুলণ্ঠিত হবে বলেও মনে করছেন অনেকে। রোজার দিনে মব তৈরি করা, জোর করে মানুষকে রোজা রাখার থিওরি শেখানো, রোজা যে সবার উপরে ফরজ নয়, মুসলিম হলেও যে রোজা সবার উপরে ফরজ নয়, আর রোজা কেন, ইসলামের কোনো বিধান সম্পর্কেই আপনি যে কারো উপরে জোর করতে পারেন না, খুব বেশি হলে দাওয়াত দিতে পারেন এবং আপনার দাওয়াতে মুগ্ধ হয়েই মানুষ আপনার দিকে ধাবিত হবে, সেই ব্যাপারটা
আমাদের প্রিয় নবীজির সেই আদর্শ আমরা ভুলে জঙ্গিপনার ইসলাম কায়েম করতে চলেছি। এর থেকে পরিত্রাণ উচিত। আমার মনে হয় যে এই ধরনের কর্মকাণ্ড যারা ঘটাচ্ছে, আজকে লক্ষ্মীপুরে যে ব্যক্তি এই 10-12 জনকে নিয়ে এই ঘটনা ঘটালো, তাকে ইমিডিয়েট গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা উচিত। তা না হলে ইসলাম অবমানিত হবে। চলে যাই মূল আলোচনায়। বলছিলাম তুলসী গ্যাবার্ড আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা, তিনি ভারত সফরে আসছেন এবং তার পরপরই ডোনাল্ড ট্রাম্পও ভারত সফরে আসছেন। তুলসী গ্যাবার্ডের ভারত সফর নিশ্চিত হয়েছে। তিনি আগামী সপ্তাহে ভারতে প্রবেশ করছেন এবং ভারতে এসে আমেরিকা ভারতের দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে তো আলোচনা হবেই, নিরাপত্তা বিষয়ক আলোচনা হবে এবং দক্ষিণ এশীয় অঞ্চলের নিরাপত্তা বিষয়ক আলোচনা হবে। অজিত দোভাল ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতীয় ম্যাজিক ম্যান বলা হয় তাকে, তার সঙ্গে মূলত মূল আলোচনাটা হবে, নরেন্দ্র মোদীর সঙ্গেও হবে। যখন তুলসী গ্যাবার্ড আসছেন তখন বাংলাদেশের প্রসঙ্গ খুব করে আলোচিত হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সরকার, বাংলাদেশের আগের সরকার, একেবারে স্পষ্ট করে বললে বলা যায় ইউনূস সরকারের ভবিষ্যৎ কি হবে, শেখ হাসিনার ভবিষ্যৎ কি হবে ভারতে, শেখ হাসিনা তাকে ভারত বাংলাদেশকে ফেরত দেবে কিনা, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি ঠেলে দেবে কিনা, নাকি শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে তুলসী গ্যাবার্ড এবং অজিত দোভাল বাংলাদেশ সরকারকে, ডক্টর ইউনূস সরকারকে চাপে ফেলবে, এরকম নানা ইকুয়েশন তৈরি হচ্ছে। ভারতীয় মিডিয়ায় নানা রকমের মুখরোচক খবর বলা হচ্ছে। সেই খবরের দিকে যদি আমি দৃষ্টিপাত নাও দিই, সেই খবরকে যদি আমি মূল্যায়ন নাও করে, তাও অন্তত এটুকু বলা যায় যে তুলসী গ্যাবার্ডের এই সফরে বাংলাদেশ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে সামনে আসবে। এবং তুলসী গ্যাবার্ডের এই সফরের পরপরই ডোনাল্ড ট্রাম্পের সফর। তার মানে হচ্ছে যে এই মাসের মধ্যে শেখ হাসিনার ভবিষ্যৎটা আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে। শেখ হাসিনার ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে এবং শেখ হাসিনার ভবিষ্যৎটা পজিটিভ নেগেটিভ যেদিকেই যাক, তার পক্ষে কিংবা তার বিপক্ষে যেদিকেই যাক না কেন, ডক্টর ইউনূসের ভবিষ্যৎ কি হচ্ছে সেটাও একটা বড় বিষয়। ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন ব্যক্তি নন, এটা আমরা আগে থেকেই জানি। সেই ক্ষেত্রে তার অবস্থা কি হচ্ছে, তার সরকার টিকতে পারবে কিনা, আমেরিকার চাপ কি কেমন হবে, আমেরিকার চাপ বাড়লে আন্তর্জাতিক সমস্ত চাপই যে বাড়বে এটাও নিশ্চিত। সেদিকেই আমাদের আসলে তাকিয়ে থাকতে হবে। যখন আমরা তুলসী গ্যাবার্ডের এই সফরকে নিয়ে নানা রকমের আলোচনা দেখছি, নানা রকমের আলোচনা শুনছি, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় মিডিয়ায় যে সকল খবর করা হচ্ছে, সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহ, কু, একজনকে অ্যারেস্ট করা, 12 জনকে গৃহবন্দী করে রাখা সহ অনেক খবরই ভারতীয় মিডিয়ায় দেয়া হচ্ছে। বলা হচ্ছে সেনাবাহিনীর একজন জেনারেলকে অ্যারেস্ট করা হয়েছে এবং 12 জনকে গৃহবন্দী করে রাখা হয়েছে। খুব শীঘ্রই সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করবে, ইউনূস সরকারকে সরিয়ে ইউনূসকে গ্রেপ্তার করবে, এরকম নানা খবর আমরা ভারতীয় মিডিয়ায় শুনতে পাচ্ছি। স্পেসিফিক কোন খবরগুলোর প্রতিবাদ করলো সেনাবাহিনী সেটা খুব একটা স্পষ্ট না হলেও ওভারঅল তারা তাদের মতামত ব্যক্ত করেছে। আইএসপিআর থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী একটা সুরক্ষিত, সুসজ্জিত চেন অফ কমান্ডের একটা বাহিনী। এই বাহিনীর অভ্যন্তরে কোনো কিছু ঘটেনি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী বলিষ্ঠ অবস্থানে রয়েছে। মূলত সেনাবাহিনীর অভ্যন্তরে যে ভাঙনের কথা বলা হচ্ছে ভারতীয় মিডিয়াতে, সেগুলোরই প্রতিবাদ করা হয়েছে। এর আগে পর্যন্ত আমরা সেনাবাহিনীর কোনো স্পষ্ট বার্তা পাইনি। এই প্রথম আইএসপিআর থেকে স্পষ্ট বার্তা দেয়া হলো যে সেনাবাহিনী সঠিক এবং সাবলীল অবস্থায় রয়েছে, তাদের মধ্যে কোনো ভাঙন সৃষ্টি হয়নি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী তার চেন অফ কমান্ড ঠিক রেখে ভালোভাবেই
এগিয়ে যাচ্ছে, এরকম কথাই তারা বলার চেষ্টা করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে যখন প্রতিবাদ জানানো হলো, তখন ভারতীয় মিডিয়ায় প্রচারিত অনেক কিছু বিষয়েই এখন ধোঁয়াশা সৃষ্টি হবে। কিন্তু ভারতীয় মিডিয়া সেনাবাহিনীর অভ্যন্তরে কি ঘটছে, এইগুলো কোথায় থেকে পাচ্ছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদেরকে সরবরাহ করছে নাকি এগুলো আজগবি মিথ্যা খবর, সেটাও বোধহয় সময়ই প্রমাণ করে দেবে। যাই হোক, সব মিলিয়ে যে অবস্থাটা চলছে, ও আরেকটা ব্যাপার আলোচনা করা যেতেই পারে, সেটা হচ্ছে যে দেশে সম্প্রতি 2 দিন হলো 2013 সালের যে গণজাগরণ মঞ্চ, সেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে এই সমন্বয়করা, ছাত্র জনতার নামে যে সমন্বয়করা, সাবেক সমন্বয়করা, নাহিদ ইসলামের মতে সমন্বয়ক পদটি আর নেই, সমন্বয়কের কোনো অস্তিত্ব নেই। তার মানে হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি, এই পার্টি থেকেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে একটা বড় ধরনের আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, এবং হাসনাত আবদুল্লাহর একটা স্ট্যাটাস সেটা একেবারে স্পষ্ট করে দেয়। গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে তার স্ট্যাটাস, লাল ব্যাকগ্রাউন্ডে তার স্ট্যাটাসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং গণজাগরণ মঞ্চের অন্যতম মুখ লাকি আক্তার, তাকে গ্রেপ্তারের জন্য গতকালকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল দেখেছি। কিন্তু কেন হঠাৎ করে লাকি আক্তারকে গ্রেপ্তার করতে হবে, কেন গণজাগরণ মঞ্চে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে, ব্যাপারগুলো ধোঁয়াশা। লাকি আক্তার গতকালকে যে দিনের বেলায় পুলিশের সঙ্গে যে মারামারি ধস্তাধস্তি, পুলিশের একজন অফিসার যে নারীটিকে ঘুষি মারছিল, সেই নারীটিই আসলে লাকি আক্তার, পরে নিশ্চিত হওয়া গেছে। এবং সেই কর্মকাণ্ড এই বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষের যারা, সেই মিছিলটা বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে যারা, তাদের ছিল না, সেই মিছিলটি নাকি গণজাগরণ মঞ্চের সাপোর্টারদের ছিল, এবং তারা পুলিশকে বিতর্কিত করেছে, তারা প্রধান উপদেষ্টাকে বিতর্কিত করেছে। তারা ধর্ষকদের বিচার চেয়ে যদি কাউকে বিতর্কিত করে, ধর্ষণের বিচার চেয়ে যদি তারা ভুল করে থাকে, তাহলে তারা মহা অপরাধী করেছে। হঠাৎ করে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে এরকম ব্যাপারে কেউ কেউ আবার লেখালেখি করছেন এমনও যে 2013 গণজাগরণ মঞ্চে এখনকার উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য ছিলেন, তাহলে তাদেরও বিচার হবে। এখনকার যে রাজনৈতিক নেতারা, জুনায়েদ সাকি সহ অনেকেই এই গণজাগরণ মঞ্চের সঙ্গে সংযুক্ত ছিলেন, তাহলে তাদেরকেও কি ফাঁসি দেওয়া হবে, তাদেরকেও কি বিচারের আওতাধীন করা হবে? এরকম নানা। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয় না, যা কিছু দেখেন, যা কিছু শোনেন, সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।